রিজার্ভেশন অফ সিটের কনসেপ্ট আইব। দেখো ইন্ডিয়ার ভিতরে যখন ব্রিটিশ রাজ আসলো, উই হ্যাভ কমিউনাল রিপ্রেজেন্টেশন, যেটা খুব খারাপ, যে এই পার্টিকুলার কমিউনিটির মানুষ এই পার্টিকুলার লোকরই ভোট দিতে পারবো। ইন্ডিয়াতে এরকম নাই, ঠিক আছে, এটা ওটাই দেওয়া হয়েছে আমরা এখানে। প্রভাইডেড ফর দ্য রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এসটি অন দ্য বেসিস অফ পপুলেশন রেশিও। আমরা কি করব, পপুলেশনের রেশিওতে এসসি এসটি টার লেগে কিছু রিজার্ভেশন সিট রাখুম, এন্ড আমরা প্রত্যেকটা কমিউনিটির মানুষ ওই তারে ভোট দিতে পারবো। এরকম না শুধু এসসি এসটি কমিউনিটির মানুষ শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেটের ভোট দিব, নট লাইক দ্যাট। অরিজিনালি ইটস রিজার্ভেশন ওয়াজ টু অপারেট ফর 10 ইয়ার্স। ইন্ডিয়াতে প্রথম রিজার্ভেশনটা 10 ইয়ার লেগে আনা হয়েছিল 1960 পর্যন্ত, এটা মানে 1950 থেকে 1960, এরপর এটা এক্সটেন্ড হইতে হইতে 2019 এর লাস্ট এক্সটেনশন হয়েছে এটা 2030 পর্যন্ত। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা দেখো 2019 এর যে 104th অ্যামেন্ডমেন্টটা, এটা দিয়ে কি হয়েছে, দুইজন দাদু বাগানি হয়েছে। কোন দাদু কইছে মনে করো? এখন কইছিলাম তোমরা দুজনের ভাগাইছি আমরা, অ্যাংলো ইন্ডিয়ানের সিট দুইটা অ্যাবলিশ আর রিজার্ভেশন অফ কার হইছে এসসি এসটি এর কয়দিন লাগে বাড়ানো হইছে 2030। তোমার কাছে কি লাগে 2030 তে এটা অ্যাবলিশ হয়ে যাবে কোন আরো এক্সটেন্ড হইব? এক্সটেন্ড হইব মেবি। মেবি না 100%। ভোট কারা করতে পারবো? রিজার্ভ ক্যান্ডিডেটরা ইলেক্টেড বাই অল দ্য ভোটার্স। সোজা কথা, ইউনিভার্সাল এলেক্টর ফ্র্যাঞ্চাইজি, নো সেপারেট ইলেক্টোরেট। মেম্বার্স অফ এসসি এসটি ক্যান বি কন্টেস্ট এ জেনারেল সিট অলসো, ঠিক আছে? নন রিজার্ভ সিট থেকেও তারা লড়তে পারবো, নো ইস্যুস। 80 ফুট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2001 কি কইতাছে? রিফিক্সিং দ্য রিজার্ভ সিটস অন দ্য বেসিস অন দ্য পপুলেশন অফ ফিগার 1991 সেন্সাস। কিন্তু লাস্ট আবার পরে দিয়ে কি করে গেছে না, মানে রিজার্ভেশনও যে ডিলিমিটেশনটা এটাও 2001 এর সেন্সাস, মানে অল ওভার ইন্ডিয়াতে যে কনস্টিটিউয়েন্সির বাউন্ডারিটা চলতেছে, যে ডিলিমিটেশনটা করা হয়েছে, ওই ডিলিমিটেশনটা অন দ্য বেসিস অফ 2001 সেন্সাস ইন কারেন্ট ডেট, ঠিক আছে? ক্লিয়ার? এটা হোক এসসি এসটি লেগে, হোক নরমাল সিটের লেগে, সবাই লেগে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি সেম। আচ্ছা, এখানে যদি তোমার একটা ডাটা শো করি, ত্রিপুরার সিটে তুমি দেখো, ত্রিপুরার থেকে আমরা জেনারেল সিট আছে একটা, ঠিক আছে, ফর দ্য বেঙ্গলি পপুলেশন, এই দেখো। আর ত্রিপুরা থেকে এসটি সিট কয়টা আছে? একটা। তো এসটি সিট থেকে আমরা কে আছে এখন? সিম্পল, তোমরা পারবাই, পারো না? কীর্তিদেব বর্মন, ঠিক না? এখানে হ্যাঁ স্যার। জেনারেল সিটি থেকে কি আছে? বিপ্লব কুমার দেব। আচ্ছা, তো allocation of the seats in the parliament, the states and the union territories and seats reserved for the SC ST in the Lok Sabha, প্রত্যেকটা স্টেটে লেগে এখানে তোমার মেনশন করে দিয়েছি আমি, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি যদি দেখো পুরো ইন্ডিয়ার কত পার্সেন্ট মানুষ এরা রিপ্রেজেন্ট করতেছে, বা টোটাল আমরা ইন্ডিয়ার ভিতরে যদি যে 550 জন আছে, তো ঠিক আছে না, মানে ক্যাপাসিটি, বা 543 আজকের দিনে কারেন্ট ইন অ্যাকশন আছে, তো এটা যদি 100% ধরো, এখানে যদি ত্রিপুরার যে দুইজন আছে তার পার্সেন্ট কত? 0.3%, 37% কন্ট্রিবিউশন ইন দা ফরমেশন অফ পার্লামেন্ট, ঠিক আছে? লোকসভার ভিতরে তার কন্ট্রিবিউশন 0.37%। সব থেকে বেশি কার হইতে পারে কোসে? আমি দেখাইতাম না, টেল মি। লোকসভার ভিতরে সব থেকে বেশি সিট কার? উত্তরপ্রদেশ রাজ্যসভা তো ত্রিপুরা। ইউপি ইউপি। এই দাও, তারা লোকসভাতে কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করতেছে? ফরমেশন অফ দ্য লোকসভা 14.73%। দেখছো কত বিগ রেশিও? ত্রিপুরাটা মনে রাখো 0.37%। ওকে, ক্লিয়ার? টোটাল সিটের আমরা 0.37% দিই, আর উত্তরপ্রদেশ ভাই 14.73%। ভাবছো আর কি বলছেন? উত্তরপ্রদেশের সাইডে বেড়ে তো কেউ নাই। ওয়েস্ট বেঙ্গল আছে 7.4%, গুড নাম্বার। তামিলনাড়ু 7.18%, গুড নাম্বার। বাট তামিলনাড়ু ইন ফিউচারে কই মাঝে যাবো কুসে গেলিয়া। আওয়ার সাউথ স্টেটস ডিড ভেরি ওয়েল, ঠিক আছে না? ইন হুইচ সেকশন? পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং এর ভিতরে তারা খুব ভালো কাজ করছে, ওকে? বাট তার ফেসিলিটি কি হইব, মানে সাকসেস হইও তারা লস খাইবো, কারণ কি লিগা যখন নেক্সট ডিলিমিটেশন হইব তার পপুলেশনের বেসিসে তারা সিট কমে যাবো, হয়তো বা তারা ফিউচারে 39 সিট পাইতো না, তারা 39 সিটে কমে সেটা 29 সিট হয়ে যেতে পারে। पॉपुलेशन कंट्रोल है सर, क्लियर? तो सर हमने अच्छा काम किया, हमारा लॉस हो गया। महाराष्ट्र ভালো কন্ট্রিবিউশন 8.84%, 48 সিট দিতে স্যার, ঠিক আছে? চলো দেন, এই পেপারটা আমি পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। এটা কি শো করতেছে? এটা 2024 এর লাস্ট ইলেকশন গেছে না আমরা, সো এই 2024 সরি, এখানে সবকিছু শো করবো। 2024 আমরা লাস্ট ইলেকশন গেছে, এই লোকসভাটা আমরা কয়দিন পর্যন্ত চলবো?
এটা জুন, জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 2029 পর্যন্ত চলবো, ঠিক আছে। এবার দেখো না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট দিয়ে ওখানে নিচ্ছেন টাকাটা। আচ্ছা, প্রেসিডেন্ট এন্ড অ্যাপয়েন্টেড টু 2022 তে, প্রেসিডেন্ট চলবো 2027, ভাইস প্রেসিডেন্ট সেম 2022 তে আইসলো এন্ড 2027, বাট ভাইস প্রেসিডেন্ট মাঝখান দিয়ে রেজিগনেশন দিয়ে ফ্রম আন্ডার দ্যাট বরিজি। দিশুনি রেজিগনেশন, গত বছর মনে হয় রেজিগনেশন দিছে আমরা ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এবার দেখো রাজ্যসভা তো কোনো সময় ডিজলভ হয় না। রাজ্যসভা দেখো এখানে সবটি বডির লিগে যেমন একটা ডেট আছে 5 বছরের লিগে, ঠিক আছে। প্রেসিডেন্ট 5 বছরের লিগে, ভাইস প্রেসিডেন্ট 5 বছরের লিগে। রাজ্যসভা কিটা পার্মানেন্ট হাউস, মেম্বার্স ইলেক্টেড ফর এ টার্ম অফ 6 years and approx 1/3 of the member is কি হয়ে যাবে, প্রত্যেক 2 বছর পর পর রিটায়ার হয়ে যাবে, ঠিক নেই? ক্লিয়ার? তো রাজ্যসভা কোনো সময় ডিজলভ হয় না, ওকে, কন্টিনিউয়াস চলতে থাকে। 233 + 12, ঠিক আছে। আজকের দিনে স্ট্রেংথ রাজ্যসভার। তো এটা হচ্ছে কি পুরো সেন্ট্রাল লেভেলের। আচ্ছা, এবার স্টেট লেভেলে আই। দেখো দেখো স্টেটের ক্ষেত্রে দেখো এখানে প্রত্যেকটা স্টেটের আছে না, তুমি ইলেকশনের ডেট দেখতে পারবা। যেমন ত্রিপুরা দেখো, ত্রিপুরাতে লাস্ট ইলেকশন কবে গেছে? এই যে 2020 লাস্ট ইলেকশন, বিকজ 2023 তে আমরা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, ওকে। এখান থেকে লোকসভা সিট করা দিতেছে আমরা 2টা। এখান থেকে আমরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সিট কয়টা? 60টা। রাজ্যসভা সিট কয়টা? আমরা একটা। রিসেন্টলি তোমরা দেখবা ক্যাম্পেইন চলতেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, বিকজ কে লিগা দেখো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কবে? 2026 5 মে মাসে, ক্লিয়ার? এর লিগে ওইখানে ক্যাম্পেইন প্রচুর চলতেছে। আসামের ভিতরে তুমি দেখবা ইলেকশনের খুব ক্যাম্পেইন চলতেছে, তাহলে দেখি আসামের ইলেকশনটা কবে হইতে পারে। সেম দেখছো? তো 2026 কোন কোন জায়গাতে ইলেকশন হইতে পারে একটু তুমি তাকায় যাও। কেরালা তো ইলেকশন 2026, কিন্তু নিয়ে এসে তুমি নিউজে খুব বেশি চর্চা দেখবা। পুদুচেরি একটা ইউটির ইলেকশন আছে। আচ্ছা, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল, আসাম, ঠিক আছে, এই দুইটার ভিতরে এবার মানে মে মাসের 5 তারিখ, ঠিক আছে না? মে মাসের 5 তারিখ নেই না, কবে জানি দেখছিলাম এখন। এটির মধ্যে তাবড়তোড় ক্যাম্পেইন চলতেছে একদম ওয়েস্ট বেঙ্গল আর আসামে। কেরালাতেও আছে। কেরালার ভিতরে বিজেপির ফোকাসটা তো আমি দেখছি না। দুইটা জায়গার ভিতরে বিজেপি খুব ফোকাস দিয়ে ক্যাম্পেইন করতেছে, আসাম এন্ড ওয়েস্ট বেঙ্গল, ওকে। এবার দেখো একটু আগে যে তুমি একটা সিস্টেম পরে তোমার পড়ায় আনছি, এটার কই কিটা সিঙ্গেল, সরি কি কয় এটা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটিং, ঠিক আছে। পিআর এসপিটি এরকম কিছু, যদি তুমি এটা শর্ট ফর্ম বানাও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, এটা কি তো স্যার, এটা লিখে হইছে গিয়েছিলে তুমি একটা মধ্যে ভোট দিয়ে লাও, এটাই সিস্টেমটা। লাইক লোকসভা ইলেকশনে তুমি গেছো, তোমার ক্যান্ডিডেট যারা ভালো লাগছে তুমি ভোট দিয়ে লাইছো, এটা কি ফার্স্ট পাস দ্য ভোটস, মানে পোস্ট সিস্টেম, সিঙ্গেল একটা ভোট দিব আমি, ঠিক আছে। রাজ্যসভার ভিতরে সিস্টেম অফ দা প্রপোর্শনাল ট্রান্সফারেবল সিস্টেম, যেটা রাজ্যসভাতে হয়, ঠিক আছে। আর লোকসভার ভিতরে কোনটা হয়? ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, ঠিক আছে নি? যারা দেখি তারই এখানে কোনো ট্রান্সফার নাই, ঠিক আছে। ক্যান্ডিডেট দাঁড়াইলো, এতগুলা ক্যান্ডিডেট, ঠিক আছে। তারা কারা কারা রিপ্রেজেন্ট করতেছে ফর ইচ অফ দ্য কনস্টিটিউয়েন্সি, ইডিওলজি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে 4 জন রিপ্রেজেন্টেটিভ আইছে, ওকে। তারা সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি, এমন না যে এই কনস্টিটিউয়েন্সি থেকে একটা লিস্ট বাই করা হয়েছে, গিয়ে সেটা মানুষের 3 জন থেকে একজনের দিব, এমন না, এমন না। একজন 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 করে রিপ্রেজেন্টেটিভ আইব, ঠিক আছে না? প্রত্যেকটা পার্টির একজন করে রিপ্রেজেন্টেটিভ আইব, ওকে। ইন সাম কান্ট্রিজ লাইক ইসরায়েল, সুইজারল্যান্ড, তারা এখানে তোমার লিস্ট অফ ক্যান্ডিডেট পাবলিশ করা হয়, ঠিক আছে। যে তোমরা যারা খুশি তারা ভোট দাও, এই কনস্টিটিউয়েন্সি থেকে এমক এমক 2 জন দাবিদার আছে, আমরা এখান থেকে একজনের সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরকম ভোটিং তোমরা রাখো, ওকে। ফার্স্ট পাস দ্য পোস্ট, এটা কিটা সিস্টেম, হু কামস ফার্স্ট ইজ ডিক্লেয়ার্ড দ্য উইনার, মানে কিটা সিম্পলি এখানে ভিতর থেকে ভোটিং হইছে, কেউ যদি 40% পায় জায়গা, হে কিটা উইনার, বুঝছো? যে কোটা কমপ্লিট করবে হেই উইনার। সিস্টেম হু কামস ফার্স্ট ইজ ডিক্লেয়ার্ড দ্য উইনার, ঠিক আছে নি? প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি দেখবো যে বেশি পাইছে হে ওই, ঠিক আছে না? এখানে ভিতরে কোনো কোটা রোটা নাই, যে বেশি পাইছে হে। কথাটা বুঝছো নি ব্যাপারটা? এখানে কোটা লাগে না। সাপোজ আমার কনস্টিটিউয়েন্সি মজলিশপুর, ত্রিপুরার ভিতরে যদি 40 লাখ লোক থাকে আর আমার 60 জন
বিধায়ক, ঠিক আছে, অ্যাভেলেবল হয়ে থাকে। এক সেকেন্ড, আমি ক্যালকুলেশন করে কইতেছি তোমার। তাহলে ধরো আমার এলাকাতে ভোটার কত, 66,000 ভোটার, ঠিক আছে। এবার সাপোজ সুশান্ত চৌধুরী পাইলেছে 25,000 ভোট, আর সিপিএম এর কোন এক ক্যান্ডিডেট পাইছে কত 21,000 ভোট, ঠিক আছে। কংগ্রেসের কোন এক ক্যান্ডিডেট পাইছে কত 15,000 ভোট, যে বেশি পাইছে হে। এখানে এমন না যে 66 ডিভাইডেড বাই 2 + 1 লাগবো, আমি ক্লিয়ার, যে বেশি পাইছে ওই, বুঝতে পারছো নি? হ্যাঁ স্যার। जो आगे गया वही जीता, नो कोटा, क्लियर। सिस्टम हु कम्स फर्स्ट इज डिक्लेयर्ड द विनर, ঠিক আছে। অ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ সিম্পলি, ঠিক আছে না, এখানে বলতে কোনো কোটার টেনশন নাই, কোনো ট্রান্সপারেন্ট মানে সিস্টেম নাই, একদম সিম্পল ওয়ে, ওকে। আচ্ছা, এইম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ভোট কে লিগে এরকম করা হয়, রিমুভিং দ্য ডিফেক্টস অফ টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন। কিছু কিছু সময় দেখা যায় টেরিটোরিয়াল ডিফারেন্স থাকে রিপ্রেজেন্টেশনে, ওকে, এটা যাতে না হয়, এই টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশনের প্রবলেমের সরানোর লেগে কি করা হয়, এই প্রেফারেন্স সিস্টেম রাখা হয়। অল সেকশনস অফ দ্য পিপল গেট রিপ্রেজেন্টেশন। কোন একটা জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে হইতেছে, প্রত্যেক সেকশনের লোক, মাইনরিটি, ঠিক আছে, সবাই দাঁড়া করাও এই পার্টির থেকে, ঠিক আছে, সবাই রিপ্রেজেন্টেশন পাক, সবাই খুশি হোক। টু কাইন্ডস অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, একটা কি তার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, যেটা ইন্ডিয়াতে হয়, ইউজড ফর দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, প্রত্যেকটা লেয়ার কি হয় আমরা ইন্ডিয়াতে এটা। আর একটা লিস্ট সিস্টেম, এটা আরো ডেঞ্জারাস, এটা ইন্ডিয়াতে নাই। এটার ভিতরে প্রত্যেকটা পার্টি কি তা করে দাঁড়ানি, ক্যান্ডিডেটের লিস্ট দিব। যেমন ধরো এখন তো আমার এখান থেকে সুশান্ত চৌধুরী ধরো এমএলএ হইলো, ঠিক আছে, ওই জায়গার ভিতরে মানে তুমি কোন ক্যান্ডিডেটের নাম লেখা থাকতো না যে সুশান্ত চৌধুরী, এখানে শুধু জাস্ট লেখা থাকবো বিজেপি। বিজেপির ধরো ভোট পাইছে, ঠিক আছে, এই পার্টি মানে এখানে কোনো ক্যান্ডিডেটের নাম অ্যালটমেন্ট নাই, জাস্ট এই পার্টি। বিজেপি পার্টি কয়টা ভোট পাইলে এখানে, ধরো 22,000 ভোট পাইছে। এবার বিজেপি পার্টি এই সিটটার আন্ডারে একটা লিস্ট রাখলো, এখান থেকে 4 জন। এবার এই পার্টি ঠিক করবো যে 4 জন থেকে কারে এমএলএ বানাইবো, ঠিক আছে না, মানে যে সিটটা পাইবো, এখানে কোনো ক্যান্ডিডেট দিয়ে সিটটা পাওয়া হইতো না, সিটটা কারে দেওয়া হইব পার্টি দিয়ে, এবং পার্টি কয়ে দিব যে দেখো তোমরা এখানে যে ভোটটা দিবা, এই ভোটের থেকে এই 4 জনের থেকে আমি কোন একজনটা বানাবো। কথাটা বুঝছো নি ব্যাপারটা কিটা, এটা অনেক বিবাদ হয়ে যাবে ইন্টারভিউতে, তোমরা এমনি বাহুবলীর অভাব নাই, এটা হলে আরো বেশি প্রবলেম হইব, ঠিক আছে। এরকম যদি লিস্ট সিস্টেমের প্রপোর্শনাল ভোটিং আনে, আমরা এখানে অনেক সিম্পল রাখো, পার্টি উইথ ক্যান্ডিডেট, ঠিক আছে, এরকম সিস্টেম রাখো, সিম্পল ভোটিং রাখো, আর এই ইলেকশন গুলো শুধুমাত্র কি করে দাও, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, ওকে। তো কনস্টিটিউশন হ্যাজ নট অ্যাডপ্টেড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ফর লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশন এত টাফ মেজর আমরা রাখছি না, এলিগা ডিফিকাল্টি ফর দ্য ভোটার্স টু আন্ডারস্ট্যান্ড। আমরা এখানে ভোটাররা অনেক আনএডুকেটেড আসলে ডিউরিং দ্য টাইম অফ 1950, ওকে, ডিউ টু দ্য লো লিটারেসি স্কেল অফ দ্য কান্ট্রি, মানুষ ঘাবড়ে দেবো। Unsustainability, unsuitability to the parliamentary government due to the tendency of the system to multiply political parties. কত পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টি গুলো বইতে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো কি হয়ে যাবো, অনেক প্রবলেম হয়ে যাবে, এমন দেখা যাবে ইলেকশন 6 মাস 7 মাস ধরে চলতেছে, ঠিক আছে, এখন এটার ভোট কাউন্টিং করো, ঠিক আছে, 2 বছর যাবো ভোটিং করাইতে করাইতে, ওকে, এফিসিয়েন্সি কমে যাবো গভর্নেন্সের। So it will demerit ki the highly expensive way hoga single transferable voting system doesn't give any scope for organizing by elections, election kora impossible hoye jaboga, eliminates intimate contracts between voters and the representations, ঠিক আছে না, voters and representation এর ভিতরে কন্টাক্ট হইতো না, ঠিক আছে না, 3 জন নাম দিয়ে রাখছে, ঠিক আছে, 3 জনের ভিতরে 3 জন কেমনে কি সেটা কানেকশন বানাইবো, ঠিক আছে, দুনিয়ার মানুষ পার্কে নেমে যাবোগা, সাবসেট প্রচার করতো, মানুষ কনফিউজ হয়ে যাবোগা। প্রমোট মাইনরিটি থিঙ্কিং এন্ড গ্রুপ ইন্টারেস্ট, ঠিক আছে, মাইনরিটি থিঙ্কিং এখানে হইতো না, ঠিক আছে না, মাইনরিটি নিয়ে সেটা ভালো করে চিন্তা করা যেত না, ঠিক আছে না। ইনক্রিজ দ্য সিগনিফিকেন্স অফ পার্টি সিস্টেম এন্ড ডিক্রিজ দ্যাট অফ ভোটস, পার্টির আরো প্রভাব বেড়ে যাবো, ঠিক আছে, পলিটিক্যাল পার্টির তো পারবো, ঠিক আছে, এখানে পিপল টু পিপল কন্ট্যাক্ট কমে যাবো, ওকে। তো এলিগা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কিছু প্রবলেম আর কি, ডিমেরিটস। তো এলিগা শুধুমাত্র বড় ইলেকশন গুলোতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভার এমপি তারা লেগে এটা ইউজ হয়, আর নর্মাল সমস্ত ইলেকশনের ভিতরে আমরা দেখি কিনা পাস দ্য পোস্ট সিস্টেম, ঠিক আছে, ডাইরেক্ট ভোট দো, জ্যাক গাইছে হেজ ইচ্ছে। এবার দেখো ডিউরেশন অফ 2 হাউসেস, এটি আর্টিকেল 83(2) দিয়ে আমরা পাই। লোকসভা ডিউরেশন কত, একদম সিম্পল স্যার, 5 বছর, ঠিক আছে। 5 বছর আগে এটা বাঙ্গন যাইব নি, বাঙ্গন যাইব কেমনে, প্রেসিডেন্ট পারবো, প্রাইম মিনিস্টার যদি প্রেসিডেন্টের গিয়ে এসে দেখো স্যার একটা কাজ করেন কিনা, কালকে সকালে লোকসভার ডিজলভ করে দেন, অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার মে ডিজলভ এট এনি টাইম, ঠিক আছে, ক্যান নট বি চ্যালেঞ্জ ইন এনি কোর্ট, কোনো কোর্টে তুমি চ্যালেঞ্জ করতে পারতো না। তো প্রেসিডেন্টের গিয়ে যখন জিগাইবো, প্রেসিডেন্ট জিগাইবো তুমি শিওর তো তুমি ডিজলভ করে দিতাম,
তুমি কিন্তু মানে প্রাইম মিনিস্টার আছো, কালকে সকালে তুমি প্রাইম মিনিস্টার থাকতে না যদি লোকসভা না থাকে। প্রাইম মিনিস্টার গুলো আমার কনফিডেন্স আছে আবার ইলেকশন হলে আমি আবার হবো, কিন্তু এখন পার্টির ভিতরে কিছু প্রবলেম চলতেছে, ইন্টারনাল প্রবলেম, আপনি ডিজলভ করে দেন, ঠিক আছে? আমি এই পার্টির ঠিক আছে আমরা বহিষ্কার করবো, আমাকে পার্টির মিটিং করুন, প্রেসিডেন্ট পরের দিন করবো, সামন করবো একটা মিটিং, হইব লোকসভা ডিজলভ, শেষ, ঠিক আছে? ইলেকশন করতে লাগবো আবার। যদি কোনো সময় ন্যাশনাল ইমার্জেন্সি লাগে, ঠিক আছে নি, তখন কি হইব? তখন জানো যে 5 বছরের সিস্টেম তখন থাকতো না, তখন কি তা করে জানো নি, যে প্রাইম মিনিস্টার থাকবো, এই পার্টির দবদবা থাকবো, পিরিয়ড ক্যান বি এক্সটেন্ডেড, ইলেকশন করানো যেত না, যতদিন ইমার্জেন্সি লাগাই না থাকবো ততদিন 1 বছর করে টেনিয়র বাড়ান যাবো, ঠিক আছে? 1 বছর শেষ আবার 1 বছর বাড়ান যাবো, 1 বছর শেষ আবার 1 বছর বাড়ান যাবো। আর যদি ন্যাশনাল ইমার্জেন্সি শেষ হয়ে যায়, এটা 6 মাসের ভিতরে নতুন ইলেকশন করাইতে লাগবে, নট এক্সটেন্ডিং ইন এনি কেস বিয়ন্ড এ পিরিয়ড অফ 6 মান্থ। আর যদি ন্যাশনাল ইমার্জেন্সি থাকে তাহলে পার্লামেন্টারে তুমি 1 বছর করে এক্সটেন্ড করাইতে পারবা, ক্লিয়ার? আর নর্মালি কি তা সবকিছু ঠিকঠাক থাকলে পাইবি। আর কোন সময় যদি প্রাইম মিনিস্টারের ইচ্ছা হয় প্রেসিডেন্টের কোয়া একদিন আগেও এমন দেখা গেছে 45 ডেজ এর আগে ডিজলভ করে নিয়েছে। আমাদের ইন্ডিয়ার ভিতরে পার্লামেন্ট অনেক আনস্টেবল। ফার্স্ট পার্লামেন্ট আইছে, ইভেন কয়টা আইছে যে পুরো ফুল কমপ্লিট করতে পারছে রিসেন্ট গুলা, এখন গিয়ে পার্টি স্ট্রং। 2014 ডিজলভ হয়েছে না, পুরো ফুল পার্লামেন্ট চলছে। 2019 থেকে 2024 পর্যন্ত পুরো ফুল চলছে, 2024 থেকে এখন পুরো ফুল চলতেছে এবং গড নোস কি হইব। এর আগে তুমি যদি দেখো একটা পার্লামেন্ট ঠিকভাবে চলছে না। ফার্স্ট পার্লামেন্ট 1952 থেকে 1951 38 ডে আগে ডিজলভ করে গেছে, কারণ পার্টির অনেক প্রবলেম চলতো। 1971 থেকে 1977 এরা সরকারই টিকতো না। তার মধ্যে লোকসভা ওয়াজ এক্সটেন্ডেড ফর 2 টাইমস বাই 1 ইয়ার, কারণ কি লেগোস এই পার্টিকুলার টাইমে কি চলতেছিল দেশের ভিতরে, টেল মি? ইমার্জেন্সি। ইন্দিরা গান্ধী টাইম, ঠিক আছে? এরপরে তো 20 দিন আগে এক্সপায়ারি হয়ে গেছে, 48 ডের আগে এক্সপায়ারি দিতে হবে, সরকারি ঘুরে দিতে হবে দেখা যেত, ঠিক আছে? গভর্নমেন্টের স্ট্রেংথ থাকতো না। ডিজলভ আফটার হ্যাভিং বিন এক্সিস্টেন্স ইন এ পিরিয়ড অফ 1 ইয়ার 2 মান্থস এন্ড 25 ডেজ, ঠিক আছে নি? 1989 থেকে 1991 এ ডিজলভ। 10th মানে হইছেই না লোকসভা, মানে পুরো ফুল হইছে, সরি একটা মাঝখান দিয়ে পুরো ফুল হইছে। 11th 13 দিন আগে, 6 মান্থ 13 দিন আগে ডিজলভ, 1 ইয়ার 6 মান্থ 13 দিন আগে ডিজলভ হয়ে গেছে। 1996 থেকে 1997, বাহ, 1 বছরের ভিতরে লোকসভা শেষ, আবার ইলেকশন করো। সো অনেক আনস্টেবল, ক্লিয়ার? পার্টির ইন্টারনাল প্রবলেমের কারণে দেখা যেত গুটবন্ধন সরকার জোট, ঠিক আছে নি, গঠবন্ধন কি সরকার গিরে যেতে হবে। রাজ্যসভা তো বিন্দাস স্টেবল। আচ্ছা স্যার একটা কোশ্চেন যদি করো, রাজ্যসভার সিস্টেম কিন্তু 1/3 পার্সন কি হয়ে যাবো গা, বাড়ি যাবো না প্রত্যেকবার? তো ফার্স্ট স্যার যখন রাজ্যসভা স্টার্টিং হয়েছিল 1950 তখন কেমনে 1/3 পার্সন বাড়ি গেছিল, লটারি ছিল, বুঝছো? 2 বছর পরে ডাক দিছে, দেখো সিস্টেম তো স্টার্ট করতেই হবে। তো ওই সময় মানুষ অনেক সিম্পল আসলো, ঠিক আছে না, তারা এত ক্রিটিক্যাল মাইন্ডসেট আছে, হ্যাঁ ঠিক আছে, আবার লাগলো রিইলেকশনের মাধ্যমে আমি তো লটারি হয়েছে, লটারি করেছে, যারা যারা লটারির ভিতরে লাগছে 1/3 মানুষ গেছে বাড়ি, ঠিক আছে? তো আর্টিকেল 83(1) কি কয়, দ্য রাজ্যসভা শ্যাল নট বি সাবজেক্টেড টু ডিসলিউশন, কোনো সময় ডিসলিউশন হইতো না। 1/3 অফ দ্য মেম্বার সবসময় কি হইব, 2 ইয়ার পর রিটায়ার হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। রিটার্নিং মেম্বার এলিজিবল ফর রি-ইলেকশন, আবার ইচ্ছা করলে তারা রি-ইলেকশন হয়ে আইতে পারে, ঠিক আছে? এনি নাম্বার অফ টাইম, যতবার খুশি আর রি-ইলেকশন যদি হয় আর আইতে পারে। স্টার্টিং কেমন হয়েছিল, লটারি দিয়ে, ঠিক আছে? রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল এট 1951 কি কয় হয়েছে, দ্য টার্ম অফ অফিস কয় বছর, 6 ইয়ার। এম্পাওয়ার্ড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু কার্টেল দ্য টার্ম অফ মেম্বার চুজেন দ্য ফার্স্ট রাজ্যসভা। একদম প্রথমবার কি হয়েছিল, দ্য ফার্স্ট ব্যাচ, ইট ওয়াজ ডিসাইডেড বাই দ্য লটারি, বুঝনি? আর কেডা করছিল লটারিটা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? হু ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাজেন্দ্র প্রসাদ নাকি? আচ্ছা, কইতেছিলাম এতক্ষণ পর্যন্ত যা যা বুঝাইছি একদম ইজিলি ডাইজেস্টেবল আসলো সবকিছু, না কারোর কোনো মেজর কনফিউশন কোনখানে? না স্যার, অল ওয়েল, সব ওকে? হ্যাঁ স্যার। আচ্ছা, I may not be able to complete this series 46 পেজে, ঠিক আছে? এন্ড এটা 46 পেজ না, এটা চলতে থাকবো, পার্লামেন্টের অনেক ডিসকাশন হবে, বিকজ পার্লামেন্টের থেকেই তোমার আমি আস্তে আস্তে আগে নিয়ে যাবো। এখান থেকে তোমার আমি যে মেইন সিলেবাসটা আছে পেজ নাম্বার 26 মনে রাখো, এই জায়গার থেকেই তোমার বাই করে সেরা তোমার আমি নিয়ে যাবো কই, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, সব এখান থেকেই তোমার বাই করে নিয়ে যাবো। সো এটা চলতে থাকবো কন্টিনিউ, এখান থেকে আমি শুরু করছি, ঠিক আছে? এরপর তোমার এখানে ঘোরাইতে নিয়ে যাবো, ঠিক আছে? এরপর আমি তোমার এখানে নিয়ে আমু, ক্লিয়ার? আর এটা মানে তো পুরা আপলোডেড আসি আপনার ফাইলটা, গভর্নেন্স ফাইলের মধ্যে। তো আমার চেষ্টা এটাই থাকবো, এগুলো তো অলরেডি ডান আমরা, ঠিক আছে না?
সামনে যে কম্বাইন্ড আছে বা এসআই এক্সেস আছে এগুলো তো আমরা প্রপারলি ডান। ফান্ডামেন্টাল রাইট, ডাইরেক্টিভ প্রিন্সিপাল এটি ডান না আমরা। এরপরে তোমার আচ্ছা গভর্নেন্সের ভিতরে তোমার যেটা আছে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত রাজ, দুটো তোমরা ডান। তো এখন আমার প্রাইমারি ফোকাস থাকবে এই পোর্শনটাতে। এটা যদি তোমরা ডিটেইলে কভার করে দিলে পারি বাও, তোমার পুরো বছর একদম হিট। ঠিক আছে। তো এখানে আমি চলতে থাকুন, 26 পেজ আবার যাই। আচ্ছা, এটি ডিটেল তোমার বোঝানোর পেছনে একটাই রিজন, যখন তুমি রাট্টা মারবা, কি রাট্টা মারবা, তোমার যে আর্টিকেল গুলো আছে ওইটি তো রাটাফাই করতে লাগবে, আমি তোমার কইছি। তো যখন রাটাফাই করবা ওইখানে তুমি যখন পড়বা যে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট, ওইখানে যাতে ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার অফ পার্লামেন্ট এটা কেমনে হয় কি হয় এটা তোমার মাথার উপর দিয়ে না যায়। ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে তোমার এক্সটেনশনটি সবকিছু কভার করে দিতেছি। অ্যাকচুয়ালি ব্যাপার ঠিকই, তখন ওইখানে পড়তে তুমি ইন্টারেস্ট হবে, যে না বুঝিয়া পড়তেছি এমন লাগতো না তোমার কাছে। আচ্ছা, পার্লামেন্টে যারা গিয়ে বইব তারা কিছু কোয়ালিফিকেশনের ব্যাপার তো আছে না। ফার্স্ট অফ অল সিটিজেন অফ ইন্ডিয়া হইতে লাগবো। ঠিক আছে। ক্রাইটেরিয়া কি দেখিতা, মাস্ট মেক এন্ড সাবস্ক্রাইব টু অ্যান ওথ, তারা ওথ নিতে লাগবে একটা, এফিরমেশন বিফোর দ্য পার্সন অথরাইজড বাই দ্য ইলেকশন কমিশন। ঠিক আছে, সবাই ওথ নিব। টু বিয়ার এন্ড ফেইথ allegiance to the constitution of India, ঠিক আছে, আমি কনস্টিটিউশনের সমস্ত কিছু মাইনা চলব, রুলস এন্ড অবে করব আমি। টু আপহোল্ড দ্য সভরেনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এমন কোন কাজ করতে না যাতে ইন্ডিয়ার ইন্টিগ্রিটি এন্ড সভরেনিটির উপরে কোশ্চেন আয় পড়ে। তুমি কি সেটা পার্লামেন্টে বইলা বই সেটা তুমি পাকিস্তানের তারিফ করতেছো, ওয়াও। ঠিক আছে, পাকিস্তান গভর্নমেন্ট ইজ ডুইং সো ওয়েল। ঠিক আছে, ইন্ডিয়া শুডন্ট ফাইট এগেইনস্ট পাকিস্তান। তো তুমি কি করতেছো, ইন্ডিয়ার ইন্টিগ্রিটি এন্ড সভরেনিটির উপরে দেশের সামনে মানুষের সামনে ডুবাইতেছো। তো এই ধরনের সিচুয়েশনে তোমার ডিসকোয়ালিফাই করাই। ওকে, আর্টিকেল 84 কি কয় তাহলে কোয়ালিফিকেশন কি কি থাকা দরকার, এন্ড দেন এইজ কত হওয়া দরকার লোকসভায় যাওয়ার লেগে 25 এন্ড রাজ্যসভায় যাওয়ার লেগে 30। ক্লিয়ার একদম। আচ্ছা, এগুলো তুমি কই পাইতেছো, আর্টিকেল 84 তোমার এই সবকিছু জানা নিব। কারণ মনে আছে না আর্টিকেল 81 একটু আগে আমি কি পড়ছিলাম, এনিবডি? লোয়ার হাউস। সভা, কি আসলো? লোকসভা, ইয়েস, লোকসভা। রাজ্য, আর আর্টিকেল 80 মনে হয় আসলো তোমার রাজ্যসভা নাকি? রাজ্যসভা। ইয়েস, রাজ্যসভা। ডান। আচ্ছা, আদার কোয়ালিফিকেশন যিনি পার্লামেন্ট করে দেয় তুমি যদি মানবা। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 আছে আমাদের দেশের ভিতরে। ঠিক আছে, হি মাস্ট রেজিস্টার্ড অ্যাজ এ ভোটার। ফার্স্ট অফ অল তুমি দেশের ভোটার হইতে লাগবে, এমন জানা গেল তুমি দেশের ভোটারই না, তুমি পার্লামেন্টারি ইলেকশনের লেগে নাম দিছো নমিনেট হওয়ার লেগে, আর নমিনেশন দাখিল করছো তুমি কানাডা সিটিজেনশিপ লয়ে রাখছো, ও কেমন হইব, হইতো না তো। ফার্স্ট অফ অল ভোটার হিসেবে রেজিস্টার হইতে লাগবে, মাস্ট বিলং টু এসসি এসটি কমিউনিটি, যদি হে এসসি এসটি ভোটার মানে এসসি এসটি সিট থেকে লড়তে চায়, এসসি এসটি রিজার্ভ সিট থেকে তুমি লড়তে চাও, ঠিক আছে, তুমি জেনারেল সাহা, তাহলে তো হইতো না। ওকে, নেক্সট ডিসকোয়ালিফিকেশন। কিছু কিছু গ্রাউন্ড আছে, তুমি বেশি দুষ্টামি করলে তোমার আর্টিকেল 1021, ঠিক আছে, 102(1) আইসে রাত্রে বেলা তোমার নক করবো, মে আ গিয়া আপকি লাইফ মে। ঠিক আছে, আপ তেহেলকাম চাউকা। তো আর্টিকেল 102 ক্লজ 1 আইসে কিতা কিতা কইব, তুমি যদি কোনো অফিস অফ প্রফিট লাইক কিটা আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট, তুমি টিপিএসসি চেয়ারম্যান, ঠিক আছে, ইউপিএসসি চেয়ারম্যান এরকম পোস্টে বই দিছো, আবার লগে তুমি কইতাছো যে আমি লোকসভা চেয়ার মানে লোকসভার একটা এমপি পদ আমার লাগে, না না এমন হইতো না। ঠিক আছে, এসা নেই হোগা। আনসাউন্ড মাইন্ড, তোমার মানে উপরের তলা পুরো লইরে গেছে, বুঝছো নি, তুমি আলু ভালু কিছু বুঝো না, ঠিক আছে, কোন সময় কি কও, ঠিক আছে, মানে তোমার প্রবলেম আছে একটু, ঠিক আছে নি, তখন তাইলে হইতো না। আনসাউন্ড মাইন্ড, কোন সময় গাড়ি কিসি লিমাই রাখবো মেজাল আছে, তাহলে তোমারও নেওয়া যেত না। মেডিকেল সার্টিফিকেট লাগবো, মেন্টাল সার্টিফিকেট, তুমি একদম সুস্থ। আনডিসচার্জ ইনসলভেন্ট, ব্যাংকের থেকে তুমি ব্যাংক্রাপসি, ঠিক আছে, ব্যাংক্রাপ্ট, তাইলে তুমি হইতো না। ঠিক আছে, not a citizen of India or has voluntarily acquired the citizenship of a foreign state, এমন হইতো না। ইন্ডিয়া সিটিজেন না তাহলে হইতো না। লাইক বিজয় মালিয়া কইলে আমার এমপি হইতে লাগবে, এটা দিব, ওই ব্যাপার, তুমি দেশ বিচ্ছা হয়ে পড়ে আমার। ডিসকোয়ালিফাইড আন্ডার এনি ল মেড বাই পার্লামেন্ট, যদি পার্লামেন্টের আন্ডারে কোনো ল থাকে স্পেশাল, ওইটির আন্ডারে তুমি ডিসকোয়ালিফাই হইতে পারো, পার্লামেন্ট যদি কোনো ল বানায় থাকে। ঠিক আছে, তো আর্টিকেল 1021 কি লেখা থাকবো, কোয়ালিফিকেশনস এর কথা, কি কিভাবে তোমার ডিসকোয়ালিফিকেশন করাইব। ঠিক আছে, আর্টিকেল 84 দিয়ে কইব তুমি ডিটেইল হয়ে যাবো। আর আর্টিকেল 1021 সেটা কইব ইডিডি তোমার কাছে না থাকলে তাহলে তোমার ভাগা মনটা। ঠিক আছে, নেক্সট রিপ্রেজেন্টেশন অফ পিপল এট 1951, ডেইলি এসে আমি অনেকবার পড়ে লাইছি। ঠিক আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল এট 1951 এটা এর লিগে আবার নিয়েছে, কারণ দেখো তোমার কনস্টিটিউশনের ভিতরে কম্পোজিশনে লেখা আছে কেমনে সবকিছু হইব, বাট এটা লাগে মেকানিজমের লাগে একটা ল লাগে। ঠিক আছে,
কনস্টিটিউশনের মধ্যে লেখা দিয়ে গেছে এই সিস্টেম গুলো ফলো করবা, বাট হোয়াট শুড বি দ্য মেকানিজম, হোয়াট শুড বি দ্য প্লাস এন্ড মাইনাস, এদিকে অ্যাক্টিভ করার লেগে পার্লামেন্টের কনস্টিটিউশনের এই প্রত্যেকটা আর্টিকেল অ্যাক্টিভ করার লেগে পার্লামেন্ট কি করছে, একটা ল পাস করছে, এটার নাম কি, দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অফ 1951। এটা কারার লেগে, যারা এমপি এমএলএ হইতে চায় দেশের মধ্যে, তারা এই লটার লগে কি করতে লাগবো, অ্যালাইন হইতে লাগবো, তাহলে তারা হইতে পারবো। কারণ গিলটি পাওয়া গেল, ঠিক আছে, ইলেকশন অফেন্স করছে, কারাপ্ট পলিটিশিয়ান, ঠিক আছে, এটা নেওয়া হইতো না। এলিগে দেখো ইলেকশন করার আগে কার কত টাকা সম্পত্তি আছে, ঠিক আছে, সমস্ত কিছু ডিসক্লোজ করতে লাগে, ঠিক আছে, কার এগেইনস্টে কোনো ক্রিমিনাল কেস আছে কিনা, তুমি আমরা ত্রিপুরার ভিতরে প্রত্যেকটা এমএলএ এমপির এগেইনস্টে যা যা ক্রিমিনাল কেস আছে সবকিছু দেখতে পারবা। কারণ কি লিগেলি ট্রান্সপারেন্ট ওয়েতে না রাখলে তুমি যারা ভোট দিবা তুমি তার সম্পর্কে জানোই না, ঠিক আছে নি, ক্রিমিনাল কেসেস গুলোরও প্রপারলি লেখা থাকে, ঠিক আছে। আছে ত্রিপুরার অনেক এমএলএ এমপির নামেও ক্রিমিনাল কেসেস চার্জেস আছে, তুমি কি দেখো, আমি সার্চ করে দেখছিলাম। A person who has been convicted of an offense resulting in imprisonment for 2 or more years, যদি কারো পাওয়া যায় এই কোনো এরকমের উল্টাপাল্টা কাজ করছে ইলেকশনের টাইমে, ঠিক আছে নি, তাহলে কি করা হইব, হ্যাঁ 2 ইয়ারের কি করা হইব, ইমপ্রিজনমেন্টে পাঠাই দেওয়া হইব, ঠিক আছে। ডিটেনশন আন্ডারে প্রিভেন্টিভ ডিটেনশন ইজ নট এ ডিসকোয়ালিফিকেশন। আচ্ছা, ফেইলিং মানে 2 বছরের লেগে তুমি ইমপ্রিজনমেন্ট, ঠিক আছে নি, তো তুমি কি তার ইয়ে করবা, ভোট লড়বা। আচ্ছা, ফেইলিং টু সাবমিট অ্যান অ্যাকাউন্ট অফ ইলেকশন এক্সপেন্সেস, কত টাকা ইলেকশনে খরচা করছো, ঠিক আছে, কেউ হেলিকপ্টার লই হইতেছে, কেউ লিজেন্ডার লই হইতেছে, ঠিক আছে, কেউ তোমার এখন খুব হাওয়াই চলতেছে, কি ভাই গাড়িটা, ল্যান্ড রোভারের মনে হয় রেঞ্জ রোভার কিছু একটা এরকম, রেঞ্জ রোভার কি জানি, ডিফেন্ডার সরি। সো ওইটা কেউ লিয়ে ঘুরতেছে, কেউ হেলিকপ্টার দিয়ে প্রচার করতেছে, আইতেছে কত টাকা খরচা করতেছো। ওকে, এ পার্সন হ্যাজ অন অ্যান ইন্টারেস্ট ইন দ্য গভর্নমেন্ট কন্ট্রাক্ট ওয়ার্কস অর সার্ভিসেস, তুমি গভর্নমেন্টের একটা বিরাট বড় টেন্ডার লিয়ে হাইওয়ে বানাইবা, আবার তুমি এমপি হইতে চাও, নো ইটস নট পসিবল। এ ডাইরেক্টর ম্যানেজিং এজেন্ট অফ হোল্ড অফ দ্য অফিস অফ দ্য প্রফিট ইনকর্পোরেশন, এলআইসির চেয়ারম্যান তুমি, ঠিক আছে, হইতো না তাহলে। এ পার্সন হ্যাজ বিন ডিসক্রিমিনেটেড dismissed from government services for corruption or তুমি গভর্নমেন্ট ডিপার্টমেন্টের থেকে তুমি বাদ হইছো, ঠিক আছে না, বিকজ তোমার মোরাল এন্ড এথিক্স এর প্রবলেম, তাহলে তুমি দেশের আর কিটা সেবা করবা, তুমি তোমার ডিপার্টমেন্টে সেবাই করতে পারছো না। কনভিক্টেড ফর প্রমোটিং enmity between different groups or the offenses of bribery, কিটা করতেছো, টাকা পয়সা চিপতাছো বেশি অতিরিক্ত, ঠিক আছে, এরপরে কি করতেছো, এমন ট্রিটমেন্ট দিতেছো, 2 গোষ্ঠীর ভিতরে তুমি প্রবলেম লাগাই দিতেছো, ওকে, এমন হইতো না। প্রমোটিং এনিমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস, ঠিক আছে নি, কি করতেছো তুমি, সোসাইটির মধ্যে ক্ল্যাশ ছড়াইতেছো, ঠিক আছে, অ্যানার্কিয়াল সিচুয়েশন তৈরি করতেছো। প্রিচিং অর প্র্যাকটিসিং সোশ্যাল ক্রাইমস সাচ এজ আনটাচেবিলিটি, ডাউরি, এগুলো তুমি প্রমোট করো, তাহলে তোমার নেওয়া হইতো না, ঠিক আছে। তো আলটিমেটলি বোঝা গেল কিটা, দেশের নাগরিক হইতে লাগবো, হ্যাঁ একটু ইনক্লাইন হইতে লাগবো কিসের দিকে, আপনার ইন্ডিয়ার ভিতরে কি জানি আছে একটা সিস্টেম, আরে আমরা যে কি করতে চাই, ডাইরেক্টিভ প্রিন্সিপালের ভিতরে আমরা 3rd নাম্বারটা কি দাম ডিপিএসপি তে, একটা তো সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, একটা গান্ধিয়ান প্রিন্সিপাল, এটা কি প্রিন্সিপাল আমরা, টেল মি, আই ফরগট। লিবারেল। ইয়েস, ইন্টেলেকচুয়াল লিবারেলিটি, ঠিক আছে না, ইন্টেলেকচুয়াল লিবারালিজম। সো যে বেশি ইন্টেলেকচুয়াল লিবারালিজম দিকে ইনক্লাইন, এর পসিবিলিটি খুব বেশি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল এট 1951 টিকা দেবো, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন অন ডিসকোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন অফ কোনো কোয়েশ্চেন করা দেবো, আর্টিকেল 103 এ কইতাছে, শোনো ভাই, if any question arises at whether a member has become subject to disqualification, তাহলে কি হইব, প্রেসিডেন্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রে ইনকোয়ারি করবো, যে কি হয়েছে দেখো তো, হেরিটেন নিয়ে সেটা প্রশ্ন উঠতেছে, কোর্টে কেস হয়ে গেছে গা, ঠিক আছে, আমার লোকসভার মধ্যে এরকম একটা এমপি বা আমার পার্লামেন্টের ভিতরে এরকম একটা এমপি বিজ্ঞাপ হয়ে গেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর উপরে পুরো একটা রিসার্চ করে সেটা একটা ওপিনিয়ন দিব কারে, প্রেসিডেন্টের। এবার প্রেসিডেন্টের বাইন্ডিং যে ওপিনিয়নটা মানবই, বুঝছো, প্রেসিডেন্ট কি করবো, যদি কই হেরা রাখো তাহলে রাখো, আর যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কই হেরা ভাগাও তাহলে হেরাতে কাগজ ধরে দিব, কাউকে কিছু নাই। এবার এমন কিছু বাহুবলী আছে, হেরা না করে দিলে আয়া বয়ে থাকবো, বুঝছো, এরকম কিছু মানুষ আছে, যদি এরকম কেউ করে না করে কিছু তবু আয়া বয়ে থাকে, তাহলে কি করবো, হের উপরে প্রত্যেকদিন যে হ্যাঁ বয়ে থাকবো এটার উপর ফাইন লাগাইবো, কত করে, 500 টাকা করে, ঠিক আছে, 500 ফর ইচ ডে, বা কেউ আইসে ওত লইছে না, ঠিক আছে নি, তবু ডেইলি যতদিন বইবো এতদিন 500 টাকা করে ফাইন লাগবে। এরা কইছে তুমি মিটিং আইতে পারতাম, তবু হ্যাঁ বলছে, তাহলে 500 টাকা করে ফাইন লাগাইবো, ঠিক আছে। পার্লামেন্টের ভিতরে কিছু তুমি রুলস না মানলে 500 টাকা করে রোজ দিন ফাইন, ওকে। আচ্ছা, সো আমার হিউম্যান ইন্টেলিজেন্স আর আগাইতেছে না, মানে এক্সস্টেড করতে গেলে আমার গলা ধরে গেছে, সো আজকের ক্লাসটা ধরে রাখতেছি, আই উইল কন্টিনিউ ফ্রম দ্যাট
ঠিক আছে না? এখান থেকে কন্টিনিউ করেছিলাম আমি আর ওয়াকাম। তো টুডে আপ টু পেজ নাম্বার 29 আমি এটা কই পাওয়া যাবো তোমার আমি লিংক সাবমিট করে দিতেছি। ওকে, দেন কন্টিনিউ করুন জিনিসটা। আর বাড়ির ভিতরে তোমরা একটু ফুটাই জিনিসটি। আর দেখো এফোর্ট অনেক মারছি ভাই, এটি লিখতে এরকম না যে আমি প্রিন্টেড ফর্মে ঠাস করে কোনখান থেকে কপি পেস্ট করে লাইছি। ইট টেকস টাইম। সো এটা লেগে আই জাস্ট হোপ তোমরা এটার গুরুত্ব দিবা আর তোমরা এটা ইমপ্লিমেন্ট করবা নিজের স্টাডিতে। ওকে, সি ইউ নেক্সট ক্লাস। টাটা।